যেখান থেকে আজকে ভিডিও দেখা শুরু করেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রথমে ভিডিও শুরুতে জানিয়ে দিচ্ছি রমাদান মোবারক। সবাইকে রমজান মাসে অনেক শুভেচ্ছা। এই রমজানের বরকত এবং আমাদের নাজাত এবং রহমত সব কিছু যেন আমাদের জীবনে অনেক কল্যাণকর হিসেবে বয়ে আনুক এবং আল্লাহর রহমত যেন সবার উপর বিরাজ করুক। রমাদান মাস আমাদের শুরু হয়ে গেছে। আমাদের আজকে রাতে আমাদের সেহরি খেতে হবে। তো আমরা রমজান মাসে এই জন্য কিছু ছোটোখাটো আমাদের ফ্রোজেন আইটেম যেগুলো ঘরে খুব সহজ উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়, তো আজকে আমি শুরু করছি। পাশাপাশি আরও কিছু রমজান মাসে কিছু প্রিপারেশনের ভিডিও আমি আজকে শেয়ার করবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে দেখতে পাচ্ছেন আমি চিকেন রোল দিয়ে শুরু করেছি। চিকেন রোলের জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে নরম করার জন্য একটু লবণ এবং একটু রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে ভেজে নিয়েছি এবং যে মুরগি চিকেন যে গ্রেট ছিল ওটা আমি জাস্ট লবণ এবং আদা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তারপর আশা করছি সবাই ধৈর্য ধরে দেখবেন। কিছু সহজ উপকরণ দিয়ে ঘরে তৈরি যেগুলি আমরা পুরো রমজান মাসে স্টোর করে খেতে পারবো, কারণ আমাদের অনেক ধরনের চাপ থাকে। সারাদিন কাজের শেষে একসাথে প্রতিদিন আসলে নতুন নতুন করে বানানো একটু কঠিন। আমরা সবাই আসলে এখন আমরা সবাই জানি, আমরা সবাই আসলে করে থাকি। তারপরে আমি আমার যে ক্ষুদ্র চেষ্টা ছিল সেটাই আমি শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি জানি আমার যারা দর্শক আছেন তারা আমার থেকে আরও বেশি ভালোভাবে এগুলো জানবেন, কারণ আমি মাত্র আমার সংসার শুরু করেছি, আমার সংসার জ্ঞান খুবই অল্প। তো আমি এখানে বেশি কিছু দিইনি, লবণ, গোলমরিচ, একটু যেহেতু মুরগিতে আমি একটু আদা দিয়েছিলাম, তো এখানে আমি আদা দিচ্ছি না, রসুন কুচি দিয়েছি আর একটু চাট মশলা দিয়ে নিয়েছি। এই তো যত সিম্পল রাখা যায়। তো আমাদের কাজ সহজ করার জন্য আসলে আমি যে সমোচা শীট ছিল বা রোল শীট ওটাই ব্যবহার করেছি, কারণ এখানে এত কাজের চাপ থাকে, এটা আলাদা করে বানানো খুব কঠিন। পাশাপাশি বাংলাদেশের মতো যে পিড়ি বেলুন থাকে ওগুলো এখানে আসলে নেই। তারপর আমি একটা কিনেছি, জাস্ট একটা বেলুন কিনেছি একটা ইন্ডিয়ান স্টোর থেকে। আশা করছি আপনারা রোলে রোলে যে ভাঁজটা আছে আমি আপনাদের দেখাতে পারছি। আমি এখানে রোলটাকে দুই পাশ থেকে ভাঁজ করে ছোট ছোট রোল বানাচ্ছি যেন এক দুই বাইটে শেষ হয়ে যায়, কারণ অনেক ধরনের ফ্রাইড আইটেম থাকে, এত বড় ফ্রাইড আইটেম খেতেও ভালো লাগে না, ছোট ছোট যত আইটেম থাকা যায়। তো দুই পাশ থেকে ভাঁজ করে মাঝখানটা ফোল্ড করে নিচ্ছি এবং শেষে একটু করে ডিম লাগিয়ে দিচ্ছি। আর আপনারা যারা চান তারা একটু ময়দাকে একটু পানিতে গুলিয়ে ওটা দিয়েও আপনারা বাইন্ডিংয়ের কাজটা করতে পারেন। আমি একটা সমোচা শীটকে 4 ভাগ করেছি, 4 ভাগের 1 ভাগ, মানে একটা সমোচা শীট দিয়ে আমার 4টা রোল হচ্ছে। 1 কি 2 বাইটের রোলগুলো খুবই ক্রিস্পি হয়, এই জন্য খেতে ভালো লাগে। তো আগে বলেছি আমি খুব বেশি উপকরণ ইউজ করিনি, চাট মশলা ইউজ করেছি, গোলমরিচ এবং অল্প একটু মুরগিতে একটু আদা ছিল। আর রসুন কুচি বা আদা কুচি এগুলো কিন্তু আপনার যে কোনো ধরনের ভিতরে যে পুর থাকে ওগুলোতে দিলে, যে কোনো চাইনিজ ধরনের পুর থাকে ওগুলোতে দিলে খুবই জিনিসটা ব্যালেন্স হয়ে যায়। তো ছোটো ছোটো করে আমি বানানোর পর এটাকে আমি ফ্রিজে ফ্রোজেন করব, তারপরে হচ্ছে যখন শক্ত হয়ে যাবে তারপর আমি আসলে ব্যাগে ভরে স্টোর করব, ব্যাগ বা বক্স যেটা থাকে সেটা করে স্টোর করব। তো আজকে যে ভিডিওটি বানাচ্ছি আমি সাধারণত মানে এত প্রথমবারের মতো আমি আসলে ছোটোখাটো রান্নার ভিডিও শেয়ার করছি। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি জানি আমার দর্শকরা আমার থেকে আরও অনেক 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 ভালো রান্না করতে পারেন। আপনাদের যদি কোনো ধরনের রান্নার কোনো টিপস থাকে অবশ্যই আমাকে দিবেন, আমি আপনাদের কাছ থেকে উপকৃত হব। আমার মোটমাট এখানে 30টার মতো আমার মোটামুটি রোল হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজ করছি, আমার পাশে আমার বাচ্চা আমাকে প্রতিনিয়ত বিরক্তই করে যাচ্ছে। আমি কিছু করতে গেলে সে এসে ডয়ার খুলবে, এটা ধরবে সেটা ধরবে। তো দ্বিতীয় আইটেম যেটা করছি সেটা হচ্ছে ডালপুরি। এখানে এসে আসলে বাংলাদেশের পুরি সিঙ্গারা প্রচুর মিস করা হয়, তো এই জন্য বাসায় ডালপুরিটা আমাদের সবাই খুব পছন্দ করে। তো একটু ডালটা পরিষ্কার করে ধুয়ে একটু আমরা তেজপাতা এবং আমি একটু আদা দিয়েছি, একটু গোলমরিচ এবং একটু জিরা গুঁড়া দিয়েছি, এটা দিয়ে লবণ দিয়েছি, আর কিছু দিইনি এবং এটাকে সম্পূর্ণ পানি দিয়ে শুকিয়ে নিয়েছি, একেবারে ঝরঝরে করে নিয়েছি। আর আমি এখানে 4 কাপের মতো ময়দা নিয়েছি, ময়দাতে একটু তেল আর একটু লবণ দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে জিনিসটা আমি মিক্স করছি এবং পরিমাণ মতো, বেশি গরম পানি দিলে আসলে কন্ট্রোল করা কঠিন হয়ে যায় পরিমাণটা আসলে, এই জন্য অল্প অল্প পানি দিয়ে আমি করছি এবং
খুব বেশি নরম করছে না। আর একটু গরম পানি দিয়ে করলে হবে কি জিনিসটা একটু মচমচা হবে, প্লাস পাশাপাশি এটা একটু সফটও হবে। আমি আমার ময়দাটা যখন খামিটা করা হয়ে গিয়েছে একটু রেস্ট করতে দেবো। রেস্ট করার পরে ধরেন 30 মিনিট রেস্ট করলেই যথেষ্ট। এরপরে হচ্ছে গিয়ে এটাকে একটু একটা কাপের মতো করে আমি আপনাকে দেখাচ্ছি যে এভাবে একটু কাপের মতো করে ভিতরে একটু শুকনো যে ডালগুলো শুকিয়ে নেওয়া হয়েছে সে ডালটা একটু দিয়ে এবং চারপাশটা আবার কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে। এবং আবার যেহেতু এটা মুখ বন্ধ করার পর গোল করে আমরা যখন জিনিসটা বেলবো তখন সে মুখটা কিন্তু নিচে থাকলে জিনিসটা সহজে ফেটে যায় না। আমরা সবাই মোটামুটি বাসায় বা বাহিরে এভাবে পুরি বানিয়ে থাকে এবং পুরিটা আমাদের খেয়ে খুব ভালো লেগেছে, কারণ এখানে এত দূরে এবং পুরি সিঙ্গারা এই জিনিসগুলো আমরা এখানে খুব বেশি মিস করি। কেননা বাংলাদেশে যে কোনো খাবারই মিস করি, কেন যেন এখানে আসার পথে কোনো খাবারই কোনো স্বাদ পাচ্ছি না। বাংলাদেশে আমরা আগুনের উপর রান্না করি এবং গ্রামে গেলে তো মাটির চুলো রান্না করা হয়। রান্নাটা আমি তো করতে পারি না, বাট রান্না করা হলে এটা খাওয়া হয়। আর এখানে সব রান্নাই আসলে হিটে করা হয়, যার কারণে আগুনের তাপে রান্নাটা মজা হয়। হিটে রান্নাটা কেন যেন স্বাদ পাচ্ছি না কোনো কিছুতেই। তারপরেও যেহেতু রমাদান আমাদের এক ধরনের আমাদের আবেগ, আমাদের ধর্ম, আমাদের বেড়ে ওঠা সব কিছুই আমরা যেখানে থাকি না কেন, তো রমাদান মাস ঘিরে আমাদের অনেক ধরনের ভালো লাগা কাজ করে। তো আমি এখানে আর ময়দা দিয়ে জিনিসটা বেলছি না, কারণ আমি যখন একসাথে রাখছিলাম তেল দিয়ে মাখিয়ে রেখেছি, যার ফলে একটার সাথে কিন্তু আরেকটা লেগে যায়নি। আর যদি আমি ময়দা দিতাম তাহলে হতো কি, ময়দা যখন ভাজি করতাম তো সবগুলোই কিন্তু তেলটা নষ্ট হয়ে যেত। তো আমি ভুল করে এখানে যে জয়েন্টটা ছিল ওটা উপরে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ফ্লিপ করে আবার নিচে দেওয়ার পরে এটা কিন্তু আর ফেটে বের হয়নি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মজাদারভাবে ফুলেছে। এর পরের ব্যাচটা আরও বেশি ফুলেছিল। আমাদের আসলে খেয়ে ভালো লেগেছে অনেক দিন পরে, নিজের খাবার অনেকদিন পর খেয়ে ভালো লাগলো। সাধারণত নিজে রান্না করলে কোনো কিছু ভালো লাগে না। এরপরে আমি যে আইটেমটা করব সেটা হচ্ছে গিয়ে টার্কিশ কাবাব। টার্কিশ কাবাবে সাধারণত বিভিন্ন ধরনের ছোটো ছোটো বেল পেপার বা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো কুচি করে দেওয়া হয়। তো আমি আমার ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে বানিয়েছি টার্কিশ কাবাবটি। একটু গ্রেট করে ছোটো ছোটো করে টমেটোকে পানি ঝরিয়ে নিয়েছি। পাশাপাশি আমি এখানে যে গ্রেটেড বিফটা পাওয়া যায় সেটা নিয়ে পানি ঝরিয়ে রক্ত এবং যে ময়লা থাকে সেগুলো ঝরিয়ে নিয়েছি। আমার ঘরে যেগুলো ছিল সে সহজ উপকরণ দিয়ে বানিয়েছি। এবং বাইন্ডিংয়ের জন্য আমি একটু আলু সেদ্ধ করে দিয়েছি। আমার এখানে দেখতে পাচ্ছেন আমি আলু সেদ্ধর পাশাপাশি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, তারপর মরিচ কুচি এবং আমাদের যে একটু আমাদের ঘরের মধ্যে থাকার যে মটরশুঁটি ছিল সেগুলো সব কিছু দিয়ে সব ভালোভাবে মেখে নিচ্ছি। এবং এখানে খুব অল্প উপকরণ দিয়ে বানাবো, যেহেতু এই জিনিসটাকে গ্রিল করা হবে বা একটু আগুনে হালকা করে অল্প আগুনে ভাজা করা হবে। খুব বেশি মশলা দেওয়া হবে না, কারণ বেশি মশলা দিলে জিনিসটা পুড়ে যাবে আসলে। আর আমি আমার কাবাবটাকে একটু টেন্ডার এবং একটু নরম সফট রাখার জন্য লেবুর রস দিচ্ছি। আপনারা কেউ চাইলে একটু হালকা পরিমাণ ভিনেগারও দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা একটু বেশি টক হয়ে যায়, এই জন্য আমি একটা ভিনেগারটা আসলে অ্যাভয়েড করেছি। একটু লবণ দিচ্ছি হালকা করে, এবং এই লবণটা আগে দিলে হবে কি, যখন আমরা কাবাবের জন্য মাংসটা মাখাবো, মাংস থেকে আসলে মাংসের ভিতরে লবণটা গিয়ে জিনিসটা সফট হয়ে যাবে এবং যে অতিরিক্ত কোনো পানি থাকলে সেটা বের হয়ে যাবে। তো আমি পাশাপাশি শানের যে কাবাব মশলা ছিল, চাট কাবাব মশলা, ওটা দিয়েছি। আমি এখানে একটু গরম মশলা দিলাম, একটু চাট মশলা দিলাম, পাশাপাশি একটু গোলমরিচ দিলাম। খুবই হালকা উপকরণ দিয়ে করছি। বেশি মশলা থাকলে, যেটা বললাম আসলে যখন প্যানে হালকা করে একটু ভাজা করা হবে বা একটু গ্রিলের মতো করা হবে, তখন মশলাগুলো খুব বেশি পুড়ে যাবে। এই কারণে টার্কিশ কাবাবগুলো এরকম, যেটা খুব সহজে খুব অল্প তেলে রান্না করা হয় সেরকম করে বানাতে হয়। আমি আমার যে কাঠি ছিল সে কাঠি দিয়ে চারপাশে একটু সাইজ করে রোল করে নিয়েছি। তো এগুলো অনেকগুলো বানানো হয়ে গেছে। এগুলোকে ফ্রিজে রেখে র্যাপিং পেপার দিয়ে আসলে মুড়িয়ে, যেন কোনো ধরনের স্মেল না থাকে, এই জন্য মুড়িয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। এবং রাখার পরে যখন শক্ত হয়ে গিয়েছে, তো আমি একটা
ফয়েলের কন্টেনারে জিনিসটা স্টোর করে নিচ্ছি। এখানে আমার মোটামুটি 2 বক্সের মতো হয়ে গেছে এই এতটুকু কাবাবের মাংস দিয়ে। তো দ্বিতীয় যে আইটেমটি করছি সেটা হচ্ছে বিফ সমুচা। এই বিফ সমুচা তো আমি ঘরের উপকরণ দিয়ে বানিয়েছি এবং যে গ্রেটের যে বিফগুলো ছিল সেগুলো ধুয়ে পানি ছেড়ে আমি একটু পেঁয়াজটাকে হালকা করে বাদামি করে ভেজে নেওয়ার পরে আমি এটা মাংসটা অ্যাড করেছি। পাশাপাশি আমি এখানে হালকা একটু লবণ প্রথমেই দিয়ে নিচ্ছি এবং হালকা একটু গোলমরিচের গুঁড়ো, তারপর যে বাসার সাধারণ আমি একেবারে কম দিয়েছি সমুচা এই পোটটার ভিতরে, কিন্তু খেতে খারাপ লাগেনি, আসলে ভালো লেগেছে। আর একটু হালকা আদা দিয়েছি, ব্যাস এতটুকুই, আর কিছু দেওয়ার প্রয়োজন মনে করিনি। এখানে আমি চাট মশলা দিইনি, এখানে শুধুমাত্র বেল পেপার না, ব্ল্যাক পেপার অ্যান্ড হচ্ছে গিয়ে রসুন আদা আর রসুন কুচি একটু ছিল। রসুন আমি মানে যে পেস্ট থাকে সেটা দিইনি, আমি রসুনটাকে কুচি করে দিয়েছি। তো এতটুকুই, বেশি এতটুকু স্বাদে কিন্তু যথেষ্ট, মানে কি বলবো, স্বাদটা বোঝা যাচ্ছিল। তো আমি সমুচা সেটাকে লম্বালম্বিভাবে তিনটা পিস করে কেটে নিয়েছি, যার ফলে একটা সমুচার শেপ দিয়ে 3টা সমুচা বানানো যাবে। প্রথমে পানের মতো একটু খিলি করে, তারপর জিনিসটাকে আমরা যেভাবে সমুচা আমরা সবাই করে থাকি ওভাবে ভাজ করার পর লাস্টে যে পার্টটা থাকবে ওটার মধ্যে আমি একটু ময়দার পানি দিয়ে যে ময়ান করে রেখেছিলাম ওইটা লাগিয়ে জিনিসটাকে সিল করে দিয়েছি বা লক করে দিয়েছি, যার ফলে এটা আর বের হবে না। এমনিতে সমুচা অনেকগুলো ভাজ থাকার ফলে যে আসলে বেরো হয়ে যায় না পুরোগুলো। তো আমি আবার ফ্রোজেন করার জন্য জিনিসটাকে একসাথে সবগুলো আলাদা করে রেখে তারপর র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছি। তো এর পরবর্তী যে আইটেম সেটা হচ্ছে গরুর কাবাব। আমরা যেমন ট্র্যাডিশনালি বাংলাদেশে বানিয়ে থাকি একটু ডাল দিয়ে, মটর ডাল দিয়ে। আমাদের যে বাংলাদেশে ডাল এবং মাংসের যে কোয়ান্টিটি থাকে ওই কাবাবের সাথে এখানে একটু আসে না কেন যেন, বাট আমি এটা বানানোর পরে আমি মোটামুটি সবাই পছন্দ করেছে, এখানে আমি অনেকের সাথেই শেয়ার করেছিলাম। তো আজকেও সে একই রেসিপি দিয়ে বানাচ্ছি, যার ফলে আমি অনেক খুঁজে প্রথমে যখন বানিয়েছিলাম আমার কাবাবগুলি শক্ত হচ্ছিল না, কেন যেন সব ভেঙে যাচ্ছিলো। তো অনেক খুঁজে আমি স্টোরে খুঁজে চর্বি মাখানো মাংসটা খুঁজে পেয়েছি, কারণ আমার কাবাবের ক্ষেত্রে যখন আমরা বানাবো কাবাবটাকে সফট এবং বাইন্ড ঠিক রাখার জন্য কিন্তু আমাদের পুরোপুরি কাবাবের একটা যে পিওর কাবাব মাংস থাকে ওটা হয় না, একটু চর্বি মাখানো দিতে হয়। তো যে আমি সাধারণত যেগুলো দিয়ে মাংস করে থাকি সেটাই দিচ্ছি আদা, রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, একটু গোটা গরম মশলা ছিল, আদা রসুন পেস্ট ছিল, আর একটু আস্ত গোলমরিচ ছিল। এটা দিয়ে মাখিয়ে এবং ডাল এবং পেঁয়াজ দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর আমি এক্সট্রা একটা এখানে নাগামরিচের আচার থাকে ওইটা একটু মিক্স করেছি। এটা দিলে হয় কি একটা স্বাদ আসে। তো এটা আমি দেশ থেকে এনেছিলাম, এখন জানি না এটা শেষ হলে কোথায় পাবো, যদিও অল্প একটু লাগে, আমার মনে হয় না 2-3 বছরের মধ্যে এটা শেষ হবে। ওটা আমি রান্না করার পরে বেরেস্তা, তারপর আদা কুচি এবং ডিম দিয়েছি। ডিম লাস্টে যখন ভাজবো তখন আরেকবার কোটিং করে দেবো। আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আপনার যদি বাসায় থাকে আপনারা পুদিনা পাতা দিতে পারেন, আমার বাসা ছিল না আজকে জন্য দেওয়া হয়নি। পুদিনা পাতা আমার বেস্ট ছিল, বাট ওটা দিলে ওই ফ্রেশ যে স্বাদটা থাকে বাইটের দাঁত যখন আমরা কামড় দিব তখন দাঁতের নিচে পড়বে, ওই স্বাদটা পাওয়া যায় না। তো সবগুলো ভালো করে মিশিয়ে আমি সাধারণত আলু দেই না, কিন্তু এই দেশের মাংস বাইন্ড করতে খুব কষ্ট হয়, এই কারণে আলু বা পাউরুটি এগুলো এখানে দিয়েছি। কিন্তু বাংলাদেশে যখন বানাতাম তখন আমি আলু বা পাউরুটি এগুলো দিতাম না। তো আগেই বলেছি আপনারা কাবাবের মাংসে একটু চর্বি দিবেন, পিওর চর্বি থাকলে, এখানে তো পিওর চর্বি পাওয়া যায় না, দেশে পাওয়া যেত, কিন্তু চর্বি সহ মাংসগুলো দিলে কাবাবটা ভালো হয়, নরম হয় এবং স্বাদটা খুব ভালো হয়। তো তারপরও এদেশে যে কাবাবটা বানিয়েছি সেটা আমার কাছে অন্য সময় যে বানিয়েছি তার থেকে অনেক বেশি ভালো লেগেছে এবং সবাই পছন্দ করেছে। আমি আমার একটা আত্মীয়ের বাসায় নিয়ে গিয়েছিলাম, একটা পার্টি ছিল, তারা খুব পছন্দ করেছে। তো সেম রেসিপি দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা যদি আপনার এই রেসিপি দিয়ে বানিয়ে থাকেন আপনাদের ভালো লাগবে।
আমি আবারও র্যাপিং করে ফ্রিজে রেখে দিচ্ছি এবং ফ্রিজে রাখার পর যখন শক্ত হয়ে যাবে আমি কন্টেনার করে বা কোনো জিপলক ব্যাগে আমি এই জিনিসটা রেখে দেব। তো এর পরবর্তী যে আমার আরেকটি আইটেম আছে সেটা খুবই স্বাস্থ্যকর এবং এটা আমি আপনার কাছে মনে হতে পারে যে এত কাঁচামরিচ দিয়ে যদি একটা চিলি অয়েল বানাই খুব বেশি ঝাল লাগবে, কিন্তু বিশ্বাস করেন আপনারা বানিয়ে দেখবেন বাসায় খুবই স্বাস্থ্যকর। কারণ আমরা যখন অন্য অন্য প্রিজারভেটিভ দেওয়া সস খাই সেটা কিন্তু দীর্ঘ সময় খাওয়াটাও খুব ভালো না। আমাদের বাসায় আমাদের অনেক ধরনের ফ্রাইড ধরনের খাবার খেতে হয়, সসটা খুব কাজে লাগে। কিন্তু তার পরিবর্তে যদি আমরা একটা বাসায় তৈরি স্বাস্থ্যকর একটা খাবার খাই তো আমাদের জন্য ভালো হবে। এখানে ভিনেগার এবং লেবুর এই দুটো কিন্তু আপনাদের ঝালটা কমিয়ে দেবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি আদা রসুন আর কাঁচামরিচ, ভিনেগার, একটু আপনাদের অলিভ অয়েলটা খুব ঘন একটা তেল, যার ফলে এটার কারণে কিন্তু আপনাদের ঝালটা কিন্তু কমে যাবে। লেবু দেওয়ার কারণে কিন্তু আপনার ঝালটা একটু কমে আসবে। আপনার কাছে যদি লাল মরিচ থাকে আপনারা লাল মরিচ দিতে পারেন, সেক্ষেত্রে কালারটা একটু সুন্দর আসে। আমি আগে বলেছি আমার কাছে ঘরোয়া উপকরণে যেগুলো থাকবে সেগুলো দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে জিনিসটা বানিয়ে দেখবেন, খুবই স্বাস্থ্যকর এবং ঝাল আপনি যদি বানিয়ে খেয়ে থাকেন দেখবেন, বিশ্বাস করবেন ঝাল এত বেশি হয় না। কারণ লেবুর রস, ভিনেগার এবং আপনার অলিভ অয়েল থাকার কারণে ঝালটা অনেকটাই কমে আসে। তো আজকে একটা করে আমি কন্টেনারে রেখে দিয়েছি এবং এটা কিন্তু খুব বেশি দিন, যেহেতু সব ঘরোয়া বেশি কিছু প্রিজারভেটিভের জিনিস দেওয়া হয় না, যার কারণে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। এগুলো আমি অল্প একটু বানিয়েছি 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহের মতো জিনিসটা স্টোর করে রেখে দিয়েছি। তো আজকে রামাদান এবং রামাদান মাসের পুরো প্রিপারেশন জন্য বাজার সাথে করা হয়েছিল। তো একটা ইন্ডিয়ান স্টোর থেকে আমি এই বরফিটা পেয়েছি এবং নিয়ে এসেছি এবং কিছু এসেন্স এনেছি, যেমন আমার স্যাফরন এসেন্স, বিরিয়ানি এসেন্স এবং ভ্যানিলা এসেন্স। এই 3টা জিনিস সবসময় বাসায় রাখি, যে কোনো কাজে এটা ব্যবহার করা যায়। পাশাপাশি আমরা একটা ইন্ডিয়ান স্টোরে গিয়েছিলাম, বোম্বে স্টোর। আপনাদের আমি ওই বাংলাদেশ এখানে আপনাদের কোন স্টোরে কী পাবেন এটা নিয়ে একটা ব্লগ করার আমার ইচ্ছা আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে খুব দ্রুত শেয়ার করবো। তো বোম্বে স্পাইস থেকে আমি দেশি খাবারটা নিয়ে এসেছিলাম। দেশি অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায়, দেশি সাবান, দেশি অনেক কিছু, ইন্ডিয়ান প্লাস দেশি, যেগুলো আমরা ব্যবহার করে থাকি। এবং এইখানে আপনারা কোন স্টোরে কোন ধরনের খাবার খাবেন, কোথায় কস্টকো, এখানে অনেক ধরনের অপশন আছে, ওয়ালমার্ট থেকে শুরু করে অনেকগুলো আছে। আমি ইনশাল্লাহ একটা ভিডিও শেয়ার করবো। পাশাপাশি আমি অনেক ধরনের ইনফরমেশন সহ ভিডিও শেয়ার করার প্ল্যান করেছি। আমার অনেক ভিডিও জমা হয়ে গেছে আসলে অ্যাকচুয়ালি। আপনারা দোয়া করবেন যেন আমি পড়াশোনার ফাঁকে সংসার এবং বাচ্চা সামলানোর ফাঁকে যেন আপনার সাথে এই ইনফরমেশন ভিডিওগুলো দিয়ে সাহায্য করতে পারি আপনাদেরকে। আমার অনেক প্ল্যান আছে, ইচ্ছা আছে এগুলো নিয়ে। আর আপনারা কী ধরনের ভিডিও চান এবং আপনাদের কী ধরনের প্রশ্ন থাকে এই সম্পূর্ণ ইমিগ্রেশন প্লাস ভিসা রিলেটেড আমাকে অবশ্যই জানাবেন। আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করছি আমাদের সামনের রমাদান মাস সবার অনেক বরকতময়, কল্যাণময় যাবে। সবার জন্য অনেক দোয়া রইল, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।